যদিও গল্প তো কিছুই না, যা ঘটেছে সবই সত্যি, কিন্তু তাও ভূতের ঘটনা শুনতে গেলে যে একখানা পরিবেশের দরকার পড়ে। এই লাইট জেলে বসে এভাবে বলা যায় না। তোরা আমাকে মাফ কর। অমনি দুম করে বিকট একটা আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। মনে হয় ট্রান্সফরমারে কিছু হয়েছে। আজকে আর আসবে বলে তো মনে হচ্ছে না। ও জেঠু, এবার কি করবে বলো? সাক্ষাৎ ভগবানও চাইছেন আজ তুমি গল্প শোনাও। না, তোদেরকে থামানো যাবে না দেখছি। ঠিক আছে, তবে একখানা মোমবাতি জ্বালাও, আমি আমার গল্প শুরু করছি তাহলে। হারু ঝটপট করে একটা মোমবাতি জ্বালিয়ে বেশ আটোসাটো হয়ে বসে পড়ল। বিশু জেঠা এবার বলতে শুরু করলো। হ্যাঁ, তবে শোনো, যখনকার কথা বলছি তখন আমার এই উঠতি বয়স আর কি, এই তোমাদের মতো বয়স হবে। তখন সদ্য আমি স্কুল মাস্টারের চাকরিটা পেয়েছি। পোস্টিং হয়েছিল ডুমুরখালি নামক একটা গ্রামে। কলকাতা থেকে ট্রেনে চেপে ঘন্টা পাঁচেকের পথ। তখন আমি একটু ভব ঘুরেছিলাম। নতুন জায়গা দেখলেই খালি চড়তে বেরিয়ে পড়তাম। তখন ওই ডুমুরখালিতে ছিল মাত্র দুটি লাইন, একটা আপ আর একটা ডাউন। স্টেশনটা বেশ একটা সুন্দর জায়গায় অবস্থিত ছিল। চারিদিকে বন জঙ্গল আর মাঝখানে ছোট্ট স্টেশন, ঠিক যেন পাহাড়ি অঞ্চলের কোনো স্টেশন। ট্রেন থেকে নেবেই চারিদিকের দৃশ্য দেখে আমার মনটা বেশ জুড়িয়ে গেল। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছিল। আমি সেদিন আর এদিক সেদিক যাইনি, সোজা স্কুলের কোয়ার্টারে গিয়ে উঠেছিলাম। পরের দিন স্কুল ছুটি হবার পর আমি কোয়ার্টারে না গিয়ে স্টেশনের দিকে চলে এলাম। এই তো কয়েক মাস মতোই আছি, ঘরে বসে থেকে হবেটাই বা কি, তার চেয়ে একটু এদিক ওদিক ঘুরেই দেখি। জানি না কেন জায়গাটা আমার বেশ ভালো লেগে গিয়েছিল। নিরিবিলি পরিবেশ, লোকজনের কোলাহল নেই, গাড়ি ঘোড়াও খুব একটা চলতো না তখন, ওই টুকটাক রিক্সা বা ভ্যান। এছাড়া আমার কোনো কিছুই সেরম চোখেও পড়েনি অবশ্য। হাঁটতে হাঁটতে আমি স্টেশনের কাছে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে শুধুই ফাঁকা বন জঙ্গল, দূরে দূরে এক দুটো গাছপালা। বেশ লাগছিল দৃশ্যটা। আমি জঙ্গলের দিকটা একটু ঘুরে ফিরে দেখতে থাকলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। হাঁটতে হাঁটতে আমি স্টেশন থেকে একটু দূরে চলে এসেছিলাম। তখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল দূরে স্টেশনের ওপর একটা লোক যেন দাঁড়িয়ে আমার দিকেই চেয়ে রয়েছে। হাতে একখানা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। দেখে কোনো রেল কর্মচারী বলেই মনে হলো আমার। কে লোকটা? আমার দিকে ওভাবে দেখছে কেন? বোধহয় আমার ওপর সন্দেহ করছে, ভাবছে হয়তো এই জঙ্গলে আমি নেশা ভাঙ করতে এসেছি। আমি একবার হাত তুলে লোকটাকে ইশারা করলাম। অমনি লোকটা সরাত করে সরে পড়ল কোথায় যেন। আরে, বড় অদ্ভুত লোক বটে। যাকগে, এবার কোয়ার্টারে ফেরাটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্ধকারে এখানে বেশিক্ষণ থাকলে সাপের কামড় খেয়ে মরতে হবে শেষে। এই বলে আমি সেদিনের মতো কোয়ার্টারে ফিরে গেলাম। পরের দিন যথারীতি স্কুল ছুটি হবার পর কোয়ার্টারে গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিলাম। সেদিন কিভাবে যেন চোখ দুটো লেগে গেছিল আমার। যখন ঘুম ভাঙল তখন দেখি সূর্য অস্ত যাচ্ছে। আমি কোনো রকমে উঠে কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লাম। সঙ্গে একটা টর্চও নিয়েছিলাম। সেদিন আকাশটা বেশ পরিষ্কার ছিল। আমি হেঁটে স্টেশনের কাছে গিয়ে পৌঁছালাম। তখন অন্ধকার হয়ে গেছে। আকাশের দিকে চেয়ে দেখি সাদা ঝকঝকে চাঁদ উঠেছে। স্টেশন লাগোয়া একটা রাস্তা দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। দুধারেই বড় বড় গাছ, পাশে কিছুটা দূর দিয়ে রেল লাইন চলে গেছে। এক কথায় অপূর্ব জায়গা। ওহ,
একেবারে মনের মতো জায়গায় এসে পড়েছি দেখছি। এসব দৃশ্য চোখে দেখলেই কত বড় বড় লেখকের নাম মনে পড়ে যায়। আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দূরের একটা গাছের ডালে কিছু একটা দেখে আমার হাত পা পেটের ভিতরে ঢুকে গেল। ও বাবা, ওটা ওটা কি কি ঝুলে আছে? টর্চের আলো ফেলতেই দেখলাম একটা বডি গাছের ডালে ঝুলে আছে। আমি আঁতকে উঠলাম, পড়ি কি মরি করে স্টেশনের দিকে দৌড় লাগালাম। স্টেশনের কিছুটা কাছে এসেই দেখি একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। লোকটা আমার কাছে এগিয়ে এলো। মুখটা দেখে একটু চেনা চেনা লাগলো। তারপর মনে পড়ল কাল এই লোকটাই অদ্ভুতভাবে স্টেশনে দাঁড়িয়ে আমার ওপর নজর রাখছিল। এ কি বাবু, আপনাকে এরম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, মানে মানে আমি এক্ষুনি একখানা বডি ঝুলে থাকতে দেখেছি একটা গাছের ডালে। ও ও ওই 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 দিকে। এ কি বডি? না না বাবু, ও কোনো গাছের ডালপালা হবে হয়তো। আপনি চোখে ভুল দেখেছেন। না, চোখে আমি এতটা ভুল দেখলাম? হ্যাঁ, হতেও পারে। অন্ধকারে কি দেখতে কি দেখেছি। হাতের টর্চটা তুলে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু টর্চটা কিছুতেই জ্বলল না। কি হলো বাবু? না না, কিছু না। এই যে এই টর্চটা জ্বলতে চাইছে না কেন কি জানি। বাবু, এখানে না দাঁড়িয়ে থেকে আমার সাথে আমার ঘরে চলেন। সেখানে বসে চা খেতে খেতে আপনার সাথে আলাপ পরিচয় করব না হয়। আসলে এখানে সাপ খোপের খুব ভয় আছে তো, তাই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বেশ তো, চলুন না তাহলে। যথারীতি হেঁটে চললাম লোকটার সাথে। ফুরফুর করে হালকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যেই। গাছের পাতার সরসর শব্দে মেজাজটা বেশ জমে যাচ্ছিল আমার। ইতিমধ্যে আমরা দুজন হেঁটে একটা ছোট্ট চালাঘরের কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ লক্ষ্য করলাম লোকটা কি যেন একটা খুঁজে চলেছে সেই থেকে। ও গেল কোথায় কে জানে? কিছু খুঁজছেন নাকি? ইয়ে, আসলে চাবিটা কোথায় রাখলাম কে জানে, খুঁজে পাচ্ছি না। তাই অন্ধকারে খুঁজবেনি বা কী করে? আলো টালো তো কিছুই নিয়ে বেরোননি। কাল তো বিকেলের দিকে লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা গেল কোথায়? আমার কথা শুনে লোকটা কি যেন একটা ভেবে নিয়ে বলল, কাল বিকেলে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে কি হয়েছে বাবু, লণ্ঠনের তেলটা ফুরিয়ে গেছে। আসলে এ চত্বরে কাছাকাছি তো কোনো দোকানপালা নেই। সেই মাইল চারেক দূরে একটা দোকান আছে, তাই আর গা করিনি যাবার। গা করেননি কেন? এই অন্ধকারে অসুবিধা হয় না বুঝি? হয় হয়, তবে অতটা না। বহুদিন ধরে আছি তো, ও সব সয়ে গেছে। আমি এবার একটু বিরক্ত হয়েই বললাম, ইয়ে, আজ তাহলে চলি। হ্যাঁ, এমনিতেও রাত হয়েছে, কাল সকালে আবার স্কুলে যেতে হবে। ও, আপনি স্কুল মাস্টার বুঝি? তা ভালো। কিন্তু বাবু, আমি এখন কি করি বলুন দেখি। আমার কাছে তো ডুপ্লিকেট চাবিও নেই। তালা ভাঙা ছাড়া। কি, তালা ভাঙবেন? না না, ভয় নেই, এটা আমারই বাড়ি। ঠিক বলছেন তো? না হলে কিন্তু আপনার সাথে লোকে আমাকেও চোর সাব্যস্ত করবে। চোরের স্ট্যাম্প গায়ে একবার লাগলে সারা জীবন কিন্তু মানুষ আমাকে চোরই ভাববে। এরপর লোকটার অনেক অনুরোধ করার পর আমি শেষমেশ তার কথা বিশ্বাস করে নিলাম। এত করে বলছে যখন, তখন এটা এনারই বাড়ি হবে হয়তো। এদিক ওদিক তাকালাম, তারপর একটা থান ইট চোখে পড়ল। সেটা তুলেই জোরে একবার মারলাম, অমনি তালাটা খসে পড়ল। দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গুমোট গন্ধ বাইরে বেরিয়ে এলো। তার সাথে সাথেই একটা দমকা বাতাস যেন ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে বাইরের বাতাসে গিয়ে মিশে গেল। আসেন বাবু, আসেন, ভিতরে আসেন। ভিতরে ঢুকতেই আমার কেমন যেন মনে হলো। চারিদিকে ধুলোবালি,
দেওয়ালে মাকড়সার জাল। তারপর লোকটা আমাকে একটা পুরনো মচমচে চেয়ারে বসতে বলে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পরে 2 কাপ চা নিয়ে সে ফিরে এলো। আমি চায়ে একটা চুমুক দিয়ে তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা মশাই, ঘরে কতদিন ঝাড়পোছ করেননি বলুন তো? এ কি অবস্থা! আর ঝাড়পুছ বাবু, এ কোয়ার্টারটা কেবল রাতে ঘুমানোর জন্য ব্যবহার হয়, সারাদিন তো স্টেশনেই কেটে যায়। বুঝলাম। তা আপনি এখানে কতদিন আছেন? হঠাৎ আমার মাথাটা একবার বো বো করে যেন ঘুরে গেল। চোখটা কেমন যেন ঝাপসা লাগতে শুরু করলো। মাথাটা অস্বাভাবিক রকম যন্ত্রণায় ফেটে যেতে শুরু করলো। এই লোকটা নিশ্চয়ই চায়ে কিছু মিশিয়ে দিয়েছিল। আমার আমার কেমন যেন হচ্ছে। শরীরটা ঠিক ভালো লাগছে না আমার। আমি 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 বাড়ি যাব। লোকটার দিকে তাকালাম, তাকাতেই চমকে উঠলাম। এ কি দেখছি আমি? এটা তো অন্য কেউ। এতক্ষণ যেই লোকটার সাথে কথা বলছিলাম ও গেল কোথায়? না না, পোশাক আশাক তো একই, শুধু মুখটা যেন পাল্টে গেছে। ভয়ে আমি বললাম, আপনি আপনি কে মশাই? উনি উনি কোথায় গেলেন? আমি কে এবার বুঝতে পারবি। এরপর আবছা দৃষ্টিতে যতটুকু দেখলাম তা দেখেই আমার হাড় হিম হলো। লোকটার মুখে একটা বিচ্ছিরি পৈশাচিক হাসি ফুটে উঠল। চোখগুলো যেন দপ করে জ্বলতে শুরু করলো। আমি কোনো রকমে উঠে পড়লাম। তারপর প্রাণপণে ছুটে গেলাম যেদিকে দুচোখ গেল। দৌড়তে দৌড়তে আমি লাইনের পাশের একটা জায়গায় এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি কালো কালো কতগুলো ছায়ার দল আমাকে ঘিরে ধরেছে। তারা এখন এক ভয়ানক অট্টহাসি শুরু করেছে। কি হচ্ছে তা বুঝে উঠতে পারলাম না। আবার দৌড়তে শুরু করলাম। ভয়ের চোটে হাত পা কাঁপছিল তখন আমার। হঠাৎ হোঁচট খেয়ে আছড়ে পড়লাম রেল লাইনে। কালো ছায়ার দল তখন আমার পিছনেই আসছে। ভয়ের চোটে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাটুকুও তখন আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ আমার কানে ভেসে এলো। রেল লাইনে চিং চিং করে আওয়াজ হলো। বেশ বুঝলাম ট্রেনটা কয়েক কিলোমিটার স্পিডে ধেয়ে আসছে আমার দিকে। চেষ্টা করে উঠে দাঁড়াতে যাব, তখন দেখলাম ছায়ার দল আমার ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে। ওদিকে ট্রেনটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। আমার মৃত্যু যে আজ নিশ্চিত তা আমি ভালো করেই বুঝলাম। হঠাৎ লাইনের উল্টো দিক থেকে কে যেন আমার হাত ধরে জোরে একটা হ্যাঁচকা টান মারল। ছিটকে গিয়ে পড়লাম আমি। ট্রেনটা দ্রুত গতিতে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। ওই কালো ছায়ার দল ট্রেনের আলো দেখেই বাতাসে মিশে গেল। অনেক অনেক ধন্যবাদ দাদা। আজ আপনি না থাকলে আমি তো একেবারেই। কোনো রকমে উঠে গা হাত ছেড়ে আমি লোকটার মুখের দিকে তাকালাম। তাকানো মাত্রই বড় আশ্চর্য হলাম। এই লোকটার জন্যই তো আজ এত কাণ্ড হলো। কি হলো কি? আরে এভাবে ড্যাব ডেপিয়ে তাকিয়ে না থেকে আমার প্রশ্নের উত্তর দিন। বলুন, আপনি এই রাতের বেলা কি করছিলেন এখানে? না না, আপনি যা ভাবছেন আমি আসলে সেটা করতে চাইনি। এরপর আমি সব ঘটনা ওই লোকটাকে খুলে বললাম। সব শুনে সে বলল, সেদিন বিকেলবেলায় আপনাকে জঙ্গলে ঘোরাফেরা করতে দেখে আমি তো আপনাকেই ভূত বলে মনে করেছিলুম। তাই সেদিন ভয়তে আপনাকে দেখে পালিয়ে গিয়েছিলাম। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি আপনি এখানকার নতুন স্কুল মাস্টার। আসলে এই স্টেশন লাগোয়া জঙ্গলটার মধ্যে অন্ধকার হলেই অনেক কিছু অদ্ভুত দেখতে পাওয়া যায়। তবে আপনি আজ আমাকে মনে করে যার সাথে ওই বাড়িটায় গিয়েছিলেন সে তো আজ থেকে প্রায় 6 মাস আগেই মারা গিয়েছিল। ওই যে বড় গাছটা দেখছেন, ওই গাছেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল লোকটা। পরে তার বডিটা নিয়ে গিয়ে তার ওই ঘরের মধ্যেই রাখা হয়েছিল।
লোকটা এই স্টেশনেরই একজন কর্মচারী ছিল। কী কারণে সে মরেছিল তা জানি না, তবে সে মারা যাবার পর যতজন ওই বাড়িতে রাত কাটিয়েছিল তারা সবাই একে একে মরেছে। কেউ রেল লাইনে অদ্ভুতভাবে কাটা পড়েছে, আবার কেউ গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে ওই কোয়ার্টারটা ভূতুড়ে বলতে শুরু করলো সবাই। তাই একদিন এক তান্ত্রিককে ডেকে কোয়ার্টারটা চিরকালের মতো বন্ধ করে দেয়া হলো রেলের তরফ থেকে। আজও আমার রূপ ধারণ করে আপনাকে টেনে নিয়ে গিয়েছিল ওই কোয়ার্টারের মধ্যে। আমি স্টেশনের কেবিন রুমে বসেছিলাম, হঠাৎ খবর পাই একটা থ্রু গাড়ি পাস হবে। বাইরে বেরোই সিগন্যাল দেব বলে, তখনই দেখি আপনি রেল লাইনের ওপর পড়ে। ঠিক সময় না আসলে আপনিও মরে ভূত হয়ে ওদের দলে যোগদান দিতেন মশাই। ঘরের অন্ধকারে বসে এই রক্ত জল করা ভয়ানক ঘটনা শুনে সবাই একেবারে কাঠ হয়ে গিয়েছিল। কি হলো হে, তোরা সবাই ঘুম মেরে গেলি যে? এই তো একটু আগেই লাপালাপি করছিলে। অমনি ঝপ করে ঘরের আলোটা জ্বলে উঠল। সবাই এবার হাঁফ ছেড়ে বাঁচল। তুমি মরতে মরতে বেঁচে ফিরেছিলে সেদিন। তারপর কি ওখানেই ছিলে নাকি কলকাতায় ফিরে এসেছিলে? না, আর ওখানে থাকার সাহস হয়নি, তাই পরের মাসেই বদলি হবার আবেদন জানিয়ে চিঠি করেছিলাম হেড অফিসে। দিন পাঁচেকের মধ্যেই আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, আর তারপর বাকি জীবনটা এই শহরেই শিক্ষাগত করে কেটে গেল। বিশু জ্যাঠার গল্প শেষ হলো। রাত তখন 10:15 বাজছে। এতক্ষণে খেয়াল হলো সবার, এবার সবাইকে বাড়ি যেতে হবে। তবে আবারও কোনো দিন সুযোগ সুবিধা পেলে তারা আবারও বিশু জ্যাঠার সাথে বসবে, এটাই আলোচনা করতে লাগলো সবাই।